আমাদের মাছ ধরার ব্যবসাটা আরো ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। এটাতেই তো আমাদের সংসার চলে। এর জন্যই তো জালটা ঠিকঠাক মতো ঠিক করে নিচ্ছি। শোনো, এবার আমাদের কিছু টাকা সঞ্চয় করতে হবে। মাছ ধরে টুকটাক যে টাকা উপার্জন করো তার সবই সংসারে খরচ হয়ে যায়, একটি টাকাও হাতে থাকে না। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ গিন্নি। এবার সেটাই করতে হবে। সেটা না করে আর কোনো উপায় নেই। একটু একটু করে আমাদের টাকা জমাতে হবে। একসাথে তো আর আমাদের হাতে বেশি টাকা আসে না। ঘরটার অবস্থাও তেমন ভালো না। এইবার যদি ঘরটা ঠিক করা না যায় তাহলে এখানে আর টিকেই থাকা যাবে না। শোনো গিন্নি, ছোট বউকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। ও তো বুঝতেই চায় না, এটাই একটা সমস্যা। তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ঠিক আছে, সাধ্যমতো চেষ্টা করবো ওকে বোঝানোর। আমাদের সংসারে 3 জন মাত্র মানুষ। চাইলে আমরা টাকা সঞ্চয় করতে পারি। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু ছোট তো, ও বুঝতে চায় না। এই জন্য টাকা সঞ্চয় করেও রাখা যায় না। এবার একটু বুঝিয়ে বলো। আচ্ছা, কি গো ছোট বৌমা, তোমার কি খবর? আজকাল যে তোমাকে আর এদিকে দেখা যাচ্ছে না। কি আর করবো বাবু, সারাদিন বাড়ির কাজ করে আর সময় হয়ে ওঠে না এদিকে আসার। সবই তো বুঝতে পারলাম। এবার বলো, তোমাদের মাছের ব্যবসা কেমন চলছে? আমাদের মাছের ব্যবসাটা যেমনই চলুক না কেন, এতে তো আর আমাদের লাভ নেই। সবকিছু বড় বউ হাতিয়ে নেয়। ও মা, তাই নাকি? তাহলে তো বড় বিপদ। একটু সায়স্তা করতে পারো না তুমি? বড় বউকে সায়স্তা করব পরে, আগে আপনার সাথে আমি একটা পরিকল্পনা করতে এসেছি। কি পরিকল্পনা করতে এসেছো আমার কাছে? দেখুন বাবু, আপনি তো মাছের ব্যবসা করেন। এখন আপনাকে যদি স্বল্প মূল্যে মাছ দিতে পারি তাহলে আপনার লাভ হবে না? অবশ্যই লাভ হবে, কিন্তু তুমি এত মাছ কোথায় পাবে? এত মাছ বলতেই কত মাছ দিতে পারবো তা তো জানি না, তবে আশা করছি ভালোই দিতে পারবো। তুমি যদি দিতে পারো তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। ঠিক আছে বাবু, তাইলে ওই কথাই রইল। আমি আপনাকে মাঝে মাঝে এনে দেব আর আপনি আমাকে পয়সা দেবেন। হ্যাঁ ঠিক আছে, দেব। তবে বাজারের থেকে কিন্তু কম টাকা পাবে। আচ্ছা ঠিক আছে। কিরে চৈতি, তুই এত রাতে রান্নাঘরে কি করছিস? এত রাতে তো তোর রান্নাঘরে থাকার কথা নয়। আর বলো না দিদি, অনেক ক্ষুধা পেয়েছিল, সেই জন্যেই তো রান্নাঘরে এসেছি। এমন মিথ্যে কথা বলবি না। ক্ষুধা পেলে এখানে আসবি কেন? আর তাছাড়া মাছের হাঁড়িটা তুই নিচে নামিয়েছিস কেন? এইটা তো ওপরে ছিল। আমি দেখছিলাম আজকে কত মাছ পেয়েছে, এইটুকু দেখার অধিকার কি আমার নেই? অধিকারের কথা এখানে আসছে কেন? আমি তো তোকে দেখতে বারণ করিনি। তবে এত রাতে মাছের হাঁড়ি কেন নাড়াচাড়া করছিস? দেখো দিদি, আমার দেখতে ইচ্ছে হয়েছে তাই দেখেছি। এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, বুঝলে? না দিতে চাইলেও তোকে দিতে হবে, কারণ এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, আর সেটাই তো আমার অশান্তি। যদি আমার হাতে দায়িত্ব থাকতো তাহলে এত অশান্তি থাকতো না। এইগুলো তোর কাছে অশান্তি মনে হচ্ছে? অশান্তি তো তুই নিজে বাঁধাচ্ছিস। তুই কিন্তু এখনো বললি না যে তুই এখানে কি করছিলি।
যা বললাম সেটাই বিশ্বাস করে নাও। তুই যেটা করছিস সেটা কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পারছি। আশা করছি পরের বার থেকে এমন ধরনের কাজ তুই কখনো করবি না। সেটা পরের বাড়ি দেখা যাবে, কি করব আর কি করব না সেটা তো আর তোমায় বলে করব না, তাই না? আমার সংসারে থাকতে হলে সবকিছু আমাকেই বলে করতে হবে। কি হলো দাদা, তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা তো প্রতিদিনই হয় রে। গত রাতেও টের পেলাম দুই বউ ঝগড়া করছে। কি যে একটা যন্ত্রণা রে, কি যে একটা যন্ত্রণা। আমি একটা বিয়ে করতে পারি না আর তুমি দুটো করে বসে আছো। ঝামেলা হবে না তো কি হবে? এটাই তো আমার পোড়া কপাল রে। কেন যে দুটো বিয়ে করতে গেলাম কে জানে। সারাক্ষণ বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাহলে ঝগড়াটা হচ্ছে কার জন্য, বড় বৌদি নাকি ছোট বৌদির জন্য? তোর বড় বৌদি মানুষটা খুব ভালো। আমি যে ওকে রেখে আরেকটা বিয়ে কেন করলাম, ভুল করেছি রে। তাহলে তুমি ছোট বৌদিকে বারণ করতে পারো না, সে যেন ঝগড়া ঝামেলা না করে। তোর ছোট বৌদি হলো ঘাড় তেরা, সে কারো কথাই শোনে না। এদিকে আমার ঘর বাড়ি সব নদীতে তলিয়ে যায়। তাহলে এবার কি ভাবলে? এবার কি ঘরবাড়ি ঠিক করবে না? ঠিক করার চেষ্টাই তো আছি রে। প্রতিদিন মাছ ধরে যা উপার্জন করি তা তো সংসারের পেছনেই লেগে যায়। এসব দুঃখের কথা তো আমাদের সর্বনাশী নদী বুঝবে না। কেন যে নদীর ওপরে ঘরবাড়ি বানাতে গেলে কে জানে। কি আর করব বল, আমার তো আর জায়গা জমি নেই। এই নদীর মধ্যেই চর জাগলো, চরে একটা ঘর তোলার সুযোগ পেয়েছি তাই। দেখো তাহলে কি করতে পারো। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে, কেমন? হ্যাঁ রে, জানাবো। এখন আগে মাছ ধরা শেষ করি, কেমন? কি হলো ছোট বৌমা, তুমি তো তোমার দেওয়া কথা রাখলে না। তোমার আশায় আশায় থেকে আমি বাজার থেকে মাছ কিনতে পারিনি। আর বলবেন না বাবু, গত রাতে মাছ সরাতে গিয়ে বড় বউয়ের হাতে ধরা পড়েছি। এ মা, কি বলো? তারপর কি হলো? বড় বউ তোমাকে কিছু বলেনি? যা বলার তাই বলেছে। ভাগ্য ভালো যে সেতুর কাছে বিচার দেয়নি। তাহলে কি মাছ বেচা কেনার বিষয়টা বাদ দিয়ে দেব? না বাবু, বাদ দিতে হবে না। আমি যখন বলেছি আপনাকে মাছ দেব, তাহলে দেবই দেব। কিন্তু তুমি কিভাবে দেবে? কিন্তু কিভাবে দেব সেটাই বুঝতে পারছি না। আপনি আমাকে একটা বুদ্ধি দিলে ভালো হয়। একটা কাজ করো, ওই বড় বউকে সারা জীবনের জন্য নিজের পথ থেকে সরিয়ে দাও। কিন্তু কিভাবে? বড় বউকে মেরে ফেলো, তাহলে তোমার জন্য মঙ্গল হবে। যদি ধরা পড়ে যায় তাহলে তো শাস্তি হবে আমার। ধরা পড়ার পর শাস্তির ব্যাপারটা তো আমিই দেখব, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে যা বলেছি তুমি তাই করো, কেমন? ঠিক আছে বাবু, আপনি যখন ভরসা দিচ্ছেন তাহলে আমি ওকে সুযোগ বুঝে মেরে দেব। আচ্ছা, তাহলে এখন বাড়িতে চলে যাও। বড় বউকে মারার পর মাছ বেচা কেনার বিষয়টা আবার শুরু হবে, কেমন? কি রে বড় বউ, তোর আবার কি হয়েছে? তোকে তো আবার সহজে মন মরা দেখা যায় না। কি আর করব, সতীনের ঘর করছি তো, তাই হাসি খুশি ভাবে থাকতে পারছি না বুড়িমা। সে কি রে, আবার কি হলো? ছোট বউয়ের সাথে তোর আবার ঝগড়া ঝামেলা হয়েছে? ঝগড়া ঝামেলা হবে না তো কি হবে বলো তো? গত রাতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কি জানি মাছ দিয়ে কি করবে।
কি বলিস? ও এখন মাছও চুরি করা শুরু করেছে? তাহলে নিশ্চয়ই এই মাছ কারো কাছে বিক্রি করবে ও। কিন্তু এই গ্রামে এমন কে আছে যে ওর কাছ থেকে মাছ কিনবে? আছে আছে, অনেক মানুষই আছে। কম দামে মাছ পেলে কেনই বা কিনবে না? তবে আমার মনে হচ্ছে কাজটা দেবাশিস বাবুর। কি জানি বুড়িমা, আমি তো কিছুই জানি না, আন্দাজে কার কথা বলবো? তুই চৈতিকে সাবধান করিসনি? এটা তো ওরও সংসার। এইভাবে কাজ করলে সংসার তো উচ্ছন্নে যাবে। এটাকে নিজের সংসার আর ভাবে কোথায়? সব দায়িত্বই তো আমার ঘাড়ে এসে পড়েছে। তবু একটু বুঝিয়ে বলিস, এমন করলে তো তোরা তোদের ঘরই ঠিক করাতে পারবি না। ঠিক কথাই বলেছ, সৌদি চিন্তায় ঘরের কথা মাথা থেকে চলেই গিয়েছিল। ওসব কথা বাদ দিয়ে ঘর বাড়ি করার চিন্তা কর। ঘর ঠিক না করলে নদী ভাঙনে সব চলে যাবে। হ্যাঁ গো বুড়িমা, দেখি এখন কি করা যায়। কি রে, তুই এই সন্ধ্যাবেলায় এখানে কি করছিস? আমি তো তোমার সাথেই দেখা করার জন্য সেই নৌকা পাড়ি দিয়ে এখানে এলাম। কেন রে, কি হয়েছে? আকাশের অবস্থা দেখেছো কতটা ভয়ানক? আজ রাতেই বন্যা হবে। হ্যাঁ, সেটা নিয়েই চিন্তা করছি, কিন্তু এখন চিন্তা করে আর কোনো লাভ নেই। ওদিকে গ্রামে হইচই পড়ে গেছে, ঝড় বন্যার জন্য সবাই নিরাপদ আশ্রয় খুঁজছে। তোমরা কি করবে? আর নিরাপদ আশ্রয়? থাকার জন্য কোনো আশ্রয়ই পাই না, আবার নিরাপদ আশ্রয়? নিরাপদ আশ্রয় ভগবানের নামে চালিয়ে দেব। ওসব বলে আর কোনো কাজ হবে না, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? এখন কি করা যায় তুই বল, আমাকে বল। শোনো দাদা, হুটহাট তো আর কিছু করা যাবে না। চলো আমরা দুজনে মিলে কিছু বাঁশ জোগাড় করে আনি। বাঁশ দিয়ে আবার কি হবে? এখন তো ঘর মেরামত করা সম্ভব হবে না। একদম ঠিক কথা বলেছ, এখন ঘর মেরামত করা সম্ভব হবে না, তাই বাঁশ জোগাড় করে রেখেছি, অন্তত ঝড়ের সময় কাজে লাগবে। এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। যদি নদী ভাঙনে ঘরবাড়ি চলে যায় তাহলে বাঁশ আমাদের একমাত্র ভরসা হবে। এই ঝড়ঝাপটা শেষ হওয়ার পর দেখো এই নদীর ওপর থেকে বাড়িটা সরাতে পারো কিনা। আগে এই ঝড়ঝাপটা থেকে মুক্তি তো পাই। চল চল চল। বলছি, সারাদিন তুই কোথায় ছিলি? তোকে যে একবারের জন্যও আজ বাড়িতে দেখলাম না। সারা পাড়া ঘুরে বেড়াস নাকি? দেখো দিদি, এই নদীর ভেতর ঝড়ের মধ্যে থাকতে আমার ইচ্ছে করে না, আর তাই আমি একটু গ্রামে ঘুরতে চাই। তোমার এটাতেও সমস্যা? গ্রামে ঘুরতে চাস ভালো কথা, কিন্তু দেবাশিস বাবুর সাথে তোরা তো কিসের খাতির? হ্যাঁ, তুমি আমার ওপর নজরদারি করছো? তুমি জানলে কিভাবে যে দেবাশিস বাবুর সাথে আমার কেমন খাতির? আমি না জানলেও না দেখলেও গ্রামের লোকজন তা ঠিকই দেখেছে। গ্রামের লোকজনই আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। এসব ফালতু কথা বলো না তো। গ্রামের লোকদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এইটাই তো, গ্রামের লোকেদের খেয়ে দিয়ে কাজ নেই, কিন্তু তুই আর দেবাশিস বাবু যা শুরু করেছিস তাতে গ্রামের লোক নজর না দিয়ে আর পারল না। গ্রামের লোকজন এসব বানিয়ে বানিয়ে বলছে সংসারে অশান্তি বাঁধানোর জন্য। তুই একদম চুপ কর, কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি খুব ভালোভাবেই জানি দেবাশিস বাবুর সাথে তুই এত কেন চলাফেরা করছিস। তুমি কিন্তু আমার চরিত্রে দাগ দিচ্ছ। আশ্চর্য, এখানের চরিত্রের কথা কখন বললাম? চরিত্রের কোনো কথা তো বলা হয়নি এখানে। তাহলে তুমি কি বোঝাতে চাইছো? আর কি, এটাই যে তুই দেবাশিস বাবুর কাছে মাছ বিক্রি করার জন্য তার সাথে চলাফেরা করছিস। আমার উপর নজরদারি বন্ধ করো,
নইলে নিজেই বিপদে পড়বে। নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি, বুঝতে পারো না নাকি? আরে, নদীর অবস্থার কথা তো তুমি ভালো করেই জানো। আজকে ঝড় হবে, আর আমাকে সেই নদী পেরিয়ে এখানে আসতে হলো। তাহলে আগে এলেই তো পারতে। এত রাত করে আসার কি আছে? যদি ধরা পড়ে যেতাম। তুমি এত ঘাড় তেরামি কেন করছো? ধরা তো আর পড়ে যাওনি, তাই না? এখন দাও, তাড়াতাড়ি আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দাও। টাকাগুলো ঠিকঠাক ভাবে এনেছো তো? না হলে কিন্তু জিনিসপত্রগুলো দেব না। দেখো, দেবাশিস বাবুকে সন্দেহ করো না। দেবাশিস বাবু ওরকম মানুষ নন। হ্যাঁ, আমি জানি দেবাশিস বাবু কেমন। ঠকের ব্যবসা করছে, আবার বলছে ভালো। এখানে সব জাল এবং টোপগুলো ঠিকভাবে আছে তো? আছে, নিজেই দেখি নাও ভালোভাবে। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আবহাওয়া তেমন একটা ভালো নয়। তুমি এখানে থাকবে কি করে? তা তো জানি না, কি জানি কোন বিপদ হয়ে যায়। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথেই চলো। আজকে রাত তুমি দেবাশিস বাবুর বাড়িতেই থেকো। ঠিক আছে, তাই চলো। এমনিতেও এখানে থাকতে আমার বড্ড ভয় করছে। আরে চলো, এক রাতেরই তো ব্যাপার, তেমন কিছুই হবে না। সকালে আবহাওয়া ঠিক হলে আবার চলে আসবে। গিন্নি, ভালোভাবে ধরে রেখো, হাত যেন আলগা না হয়। হাত আলগা হলেই কিন্তু নদীতে তলিয়ে যাবে গিন্নি। তুমি কোনো চিন্তা করো না গো, তুমি নিজেও ঠিকভাবে ধরে রাখো। শক্ত করে ধরে রাখবে, কেমন? আমাদের ঘরবাড়ি কেমন ভেঙে গেল। দেখো এবার আমাদের কি হবে। ঘরবাড়ির চিন্তা এখন করার সময় নয়। আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। আগে নিজের কথা চিন্তা করো। কিন্তু ছোট গিন্নি কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি ওর নিজের ঘরে নেই নাকি? ঝড়ের আগেই তো ওকে বলেছিলাম, গিয়ে দেখলাম ও ঘরের ভেতর নেই। তাহলে গেল কোথায়? ঝড়ে আবার কোনো বিপদ হলো নাকি? যদি বিপদ হতো তাহলে তো টের পেতাম, কিন্তু কিছুই তো টের পেলাম না। কি জানি ও কোথায় চলে গেছে। নিশ্চয়ই গ্রামের দিকে চলে গেছে। আমাদের একবার জানানোর প্রয়োজনও মনে করলো না। বাদ দাও, বাদ দাও তো ওর কথা। আমাদের কথা বা সংসারের কথা কি ওর মাথায় আছে? আসুক একবার বাড়িতে, ওর একটা রফা দফা আমি করেই ছাড়বো। ওসব কথা এখন বাদ দাও তো। ঝড়ে আমাদেরই অবস্থা খারাপ। প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ঝড় থেমে যায়। হে ভগবান, এ তুমি কোন বিপদের মুখে ফেললে আমাদের? সব কিছুই তো কেড়ে নিয়েছো। এবার আমাদের জীবনটা অন্তত ভিক্ষা দাও। যাক, অবশেষে ঝড় থেমে গেছে। না জানি গ্রামবাসীদের অবস্থা এখন কেমন। গ্রামবাসী দিয়ে আপনার কি হবে? ওসব বাঁচলো না মরলো, সেসব দিয়ে আপনার তো কোনো কাজ নেই। ঠিক কথাই বলেছ তুমি, কিন্তু তোমার বাড়ির কি খবর? বাড়িঘর তো মনে হয় এখন আর আস্ত নেই। যে ঝড় হয়েছে তাতে বাড়িঘর আস্ত নেই বললেই চলে। সাথে ওই দুটো মরেছে কিনা কি জানি। তুমি কিন্তু এখানে এসে বড্ড ভুল করেছ। একটা সুযোগ, বড় সুযোগ তুমি হাতছাড়া করেছ। কেমন সুযোগ? এই যে, তুমি যদি এই ঝড়ের সময় বাড়িতে থাকতে তাহলে বড় বউকে মেরে ফেলতে পারতে। সাথে বড় বউয়ের সাথে এই ঝড়ে আমিও বিপদে পড়তাম। আমি নিশ্চিত ওরা দুজন মরে গেছে।
বলা তো যায় না। যদি বেঁচে থাকে তাহলে বড় বউকে এবার ডুবিয়ে মেরে ফেলবে। সে কথাই বলছেন বাবু। এই বড় বউয়ের যন্ত্রণা আমি আর নিতে পারছি না। শুধু আমাকে আর আপনাকে সন্দেহ করছে। নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করেছে, তাই না? একদমই তাই। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, বড় বউকে আমি পথের কাঁটা হিসেবে আর রাখবো না। এই সংসার হবে আমার। কবে যে এমন একটা কাজ তুমি করবে আর কবে যে খবরটা পাবো কে জানে। তবে দ্রুত করার চেষ্টা করো, কেমন? আচ্ছা বাবু, আজ তাহলে যাই, দেখি ওইদিকে কি খবর। শোন সিধু, সারা জীবন তোদের ভালো চেয়ে এসেছি। কখনো ভাবিস না আমি তোদের ক্ষতি করার চেষ্টা করেছি। হঠাৎ করে এমন কথা কেন বলছো বুড়িমা? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমিই তো মানুষ করেছো আমাকে। তোর এই ছোট বউ তোর বড় বউকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, সাথে তোকেও মেরে ফেলতে পারে। কি বলছো এসব তুমি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু একটু আগে শুনে এলাম তোর ছোট বউ দেবাশিস বাবুর সাথে এইসব পরিকল্পনা করছে। তাহলে এখন কি করব বুড়িমা? এতদিন দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিলাম আমি। কাল সাপ না রে, কাল নাগিনী, যে একছো বলে তোদের সংসারটাই নষ্ট করে দেবে। এটা আমি কখনোই হতে দেব না। আমার সুখের সংসার আমি নষ্ট হতে দেব না। কিন্তু তুমি তুমি ওকে কিভাবে আটকাবে? দেখো বড় গিন্নি, ছোট গিন্নিকে বিয়ে করে আমি অনেক আফসোস করেছি। তোমার সাথেই সংসার করাটা আমার ভালো ছিল। এটা তুই ঠিক কথাই বলেছিস। কেন যে আবার নতুন করে একটা বিয়ে করতে গেলি কে জানে। ভেবেছিলাম মেয়েটা অসহায় আর বড় গিন্নি সবসময় একা থাকে, এই বলেই তোকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আমি। এইসব কথা বাদ দাও তো। চৈতির হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেইটা চিন্তা করো। যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। এবার চৈতি বাড়িতে আসলেই ওকে আমি শাস্তি দেব। যা করার ভেবে চিন্তে করিস। কি হলো কি? তুমি এই শহরের মধ্যে এখানে নিয়ে এলে যে? এখানে কেন নিয়ে এলে? আমাদের মারার পরিকল্পনা করছো নাকি? মারার পরিকল্পনা? সেটা কি আর আমি করছি? সেই পরিকল্পনা তো তুমি করে বেড়াও। মানে কি বলছো কি এসব? তোমার মাথা ঠিক আছে? দেখ ছোট, তোকে আমি বিয়ে করিয়ে এই বাড়িতে আনার পর থেকে আমি তোর ওপরে বিন্দু মাত্র রাগ করিনি। তোর সব কিছু মেনে নিয়েছি। এইসব কথা উঠছে কেন এখন? তোকে ছোট বোনের মতো দেখেছি, শাসন করেছি, আর সেই তুই কি না আমাকে মারার পরিকল্পনা করছিস? এইসব সত্যি নয়। এইসব মিথ্যে কথা কে বলেছে তোমাদের? আমরা সত্যটা জেনে গেছি। এখন আর ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি। ক্ষমা করে দাও। তোমরা আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে, তাই না? একদম তাই। তোমার মতো কাল নাগিনীকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছা নেই। তুমি আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছ। এমন করো না, ওর শাস্তি ওকে দাও, কিন্তু মেরে ফেলা তা তো ঠিক হবে না। তুমি চুপ করো গিন্নি, আমাকে আর বাধা দিও না আজকে। আমি আজকে ওকে মেরেই ফেলবো। না না, মেরো না, দয়া করে বাঁচাও। আমি আর কখনো এমন করব না। আমি আর কারো ক্ষতি করব না। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তোমরা আমাকে এইভাবে মরতে দিও না। আমি আমি বাঁচতে চাই। ছোট, ওগো
ওগো তুমি ওকে বাঁচাও, সেভাবেই হোক বাঁচাও। আর কখনোই ওকে ফিরে পাওয়া হবে না গিন্নি। ওর নিজের পাপের শাস্তি পেয়েছে, তবে ওকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিছুতেই ছিল না। মেয়ে রহমত নামে এক কিপ্টে মোড়ল বাস করত। একদিন সে বাজারে যাচ্ছিল। ও কাকা, এই কাঠফাটা গরমের মধ্যে তুমি খালি পায়ে জুতা হাতে নিয়ে কোথায় যাচ্ছ গো? আমি তো তোদের মতো আর পাগল নই যে জুতা পায়ে দিয়ে হেঁটে যাব। এই জুতার দাম কত জানিস? পুরো 200 টাকা দিয়ে জুতাটা কিনেছিলাম মাত্র 6 বছর আগে। দেখ, এখনো কিছুই হয়নি, জুতোটা ছিঁড়ে যাবে তাই পায়ে দেই না রে বোকা। তোমার মতো কিপটে লোক আমি আমার বাপের জন্মে দেখিনি। জুতো যদি বগলের নিচে করে হাঁটতে হয় তাহলে জুতো কেনার কি দরকার বলো তো? তোদের মতো অপদার্থ বেকার ছেলেরা এগুলো বুঝবে না যে টাকা রোজগার করা কতটা কঠিন। খাস তো বাপের হোটেলে, বুঝবি কি? একবার নিজের রোজগার করে দেখ, তারপর জুতো বগলের নিচে নয়, মাথায় তুলে হাঁটবি রে, মাথায় তুলে হাঁটবি। শোনো কাকা, যখন টাকা রোজগার করব তখন এর চেয়েও ভালো আর দামি জুতো পরবো। আচ্ছা, জুতোর কথা না হয় বাদই দিলাম, তাহলে তুমি ছাতাটা কেন বগলের নিচে রেখেছো? ওই একই ঘটনা। রোদের তাপে যদি ছাতার কাপড়টা নষ্ট হয়ে যায়, আর তাই তো গুটিয়ে রেখেছি, মেলে ধরছি না। বিধাতা তোমাকে কি দিয়ে যে সৃষ্টি করেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ছাতাটা মেলতে হবে না। নাও নাও নাও, তুমি আমার ছাতার নিচে এসো। গরমে তো একেবারে ঘেমে একাকার হয়ে যাচ্ছ। আসো আসো। তোকে আর আদিক্ষেতা দেখাতে হবে না। যা যা, আমার চোখের সামনে থেকে দূর হা। যা 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 বলছি, যা। এই যে মাছওয়ালা, এই কই মাছ তো একটাও নেই, তার দাম কত তোমার মাছের? ওই যে বড় রুই মাছটা, ওটার দাম কত? আসলে আমার মেয়ের জামাই জামাই ষষ্ঠী করতে আসবে গো। শুধু শুধু কেন জিজ্ঞাসা করতেছেন মোরল মশাই? হ্যাঁ, আপনি তো কখনোই মাছ কিনবেন না, যাওয়ার সময় সর্বোচ্চ কিছু আর কি নাম জিজ্ঞাসা করে সময়টা নষ্ট করবেন আর কি, তাই না? তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস এই গ্রামের মোড়ল আমি যদি ইচ্ছে করি তাহলে আগামীকাল তোর ওই দোকানটা আমি তুলে ফেলতে পারি। শুধু শুধু রাগ করতেছেন মশাই, আমি তো আপনারে রাগানোর জন্য কিছু বলি নাই। বললাম আপনি তো পুঁটি মাছ কিনবেন, শুধু শুধু এই রুই মাছ ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করে কি লাভ? আমার প্রয়োজন হয়েছে, আমি তোকে 100 বার জিজ্ঞেস করব, আর তুই 100 বারই উত্তর দিবি। হতচ্ছাড়া দোকানদার, তোকে আমি আগামীকালই এ দোকান থেকে বের করে দেব। আরে বাবা ঠিক আছে, দয়া করে আর রাগ করবেন না। আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আপনারা যদি আমাগোর মতো সাধারণ মানুষের উপর রাইগা যান তাইলে কেমন করে হয় কন তো? আপনার কোন মাছের দাম লাগবো কন, আমি কইতাছি। ওই যে ইলিশ মাছ, ওইটা হইছে 200 টাকা কিলো, আর এই যে রুই মাছ 150 টাকা কিলো, আর এই মাছের দাম হইল গিয়া 300 টাকা। এখন আর তোকে আদিক্ষেতা দেখিয়ে মাছের দাম বলতে হবে না, আমি যা জানার জেনে গিয়েছি। এখন আমাকে 20 টাকার পুঁটি মাছ দিয়ে দে, এটা নিয়ে বরং বাড়িতে চলে যাই। দে দে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো দেখো, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছি গো। এই নাও, এখানে পুঁটি মাছ আছে,
মাছগুলো কেটে ভালো করে রান্না করো। আহ, ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে। তা কি ঘোড়ার ডিম বাজার নিয়ে এসেছেন সেটা আমি ভালো করে জানি। গত 1 বছর ধরে পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই খাইনি। বলি আপনার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই নাকি? হ্যাঁ, এই কটা পুটির দাম কত নিয়েছে তুমি জানো? এই কটা পুটির দাম নিয়েছে 20 টাকা। এই যে শুনুন, আপনার ছেলে শহর থেকে চিঠি পাঠিয়েছে। ও নাকি দেশের বাইরে পড়াশোনা করার জন্য যাবে, আর এর জন্য কয়েক লাখ টাকার দরকার। বিদেশে পড়তে যাবে বললেই হলো? ওসব বিদেশিতে শুয়ে পড়তে যাওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে বেশি পড়াশোনা করে আমার ব্যবসাটা দেখাশোনা করুক না, তাই না? কি বলছেন আপনি? আমাদের 10টা না 5টা না একটা ছেলে, আর তাকে কিনা আপনি ব্যবসায় বসাবেন? আমার অনেক টাকা আছে, এই কথা সত্যি, কিন্তু তোমার ছেলের পেছনে একটা টাকাও খরচ করতে পারবো না। এগুলো আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। তোমার ছেলেকে বলো নিজে উপার্জন করে নিজের পড়াশোনার খরচ চালাতে, বুঝলে? আপনার এই কিপটেমের জন্যে 1 বছর ধরে ছেলেটা বাড়ি আসে না। তোমার অমন কুলাঙ্গার ছেলে না আসলেই ভালো। বাড়িতে আসলে শুধু এটা চাই, ওটা চাই, এটা খাবে, সেটা খাবে, আমার খরচ বেড়ে যায়। একটা সত্যি কথা বলুন তো, আপনি কি বাপ না ডাকাত? নিজের ছেলে আপনার কাছে কিছু খেতে চেয়েছে আর আপনি কিনা রেগে যাচ্ছেন। তুমি আমার সাথে 30 বছর এই সংসার করছো, তুমি তো ভালো করেই জানো অযথা খরচ করা আমি পছন্দ করি না। ছেলে বড় হয়েছে, আগামীকাল ছেলে বাড়ি আসবে। আপনি না হয় তার সাথেই সরাসরি কথা বলেন। ঠিক আছে, যাব। আর আমি বলবো এবার কথা না বাড়িয়ে দয়া করে খাবার দাবারের ব্যবস্থা করো। মাছগুলো তো নষ্ট হয়ে যাবে। 20 টাকা দিয়ে মাছগুলো কিনেছি, টাকা তো আর জলে ভেসে আসে না, তাই না? যাচ্ছি বাবা, যাচ্ছি। আপনার ওই 20 টাকার মাছ আপনাকেই খাওয়াবো। এই মাছ আর কেউ মুখে দেবে না। না খেলে না খাবে, যত সব আপদ। আজ 1 বছর হয়ে গেল, মেয়েটাকে তুমি দাওয়াতও করো না। আগামীকাল জামাই ষষ্ঠীর জন্য মেয়েটাকে আসতে ফোন করেন। কি বলছো পাগলের মতো? না 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 না, ওসব জামাই ষষ্ঠীর কোনো দরকার নেই। শুধু শুধু বাড়তি খরচ, আর কি, কোনো দরকারই নেই। আপনি যদি মেয়েটাকে দাওয়াত না করেন তাহলে কিন্তু আজ বিকেলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই হলো আমার কথা। এইদিকে রহমতের একমাত্র মেয়ে জামাই হারুনও ছিল আরো বেশি কৃপণ। হারুন শুয়ে শুয়ে ঝিমাচ্ছিল। তার শ্বশুর তাকে ফোন করে জামাই ষষ্ঠীর দাওয়াত দিয়েছে, কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি গেলে খরচ বেশি হবে তাই হারুন যেতে চাচ্ছিল না। রূপা তখন রাগ করে তাকে বলল, তুমি কেমন পুরুষ মানুষ বাপু? বাবা এত শখ করে তোমাকে জামাই ষষ্ঠীর দাওয়াত দিল, আর তুমি কিনা যেতে চাইছো না? বলি, আমার তো তোমার বাবার মতো টাকার গাছ নেই যে অযথা খরচ করব। এখন তোমার বাপের বাড়ি যেতে অনেক খরচ হবে গো। জীবনে আর বাঁচবই বা কয়দিন? এত কিপটেমি করে কি বাঁচা যায়? আমি কিপটে ভালো কথা, এখন এখান থেকে যাও। রূপা মনে মনে ফোন দিয়াতে থাকে কিভাবে হারুনকে শ্বশুর বাড়ি নেওয়া যায়, আর তাই সে একটা বুদ্ধি বার করে। একটু পর সে হারুনের কাছে যায় আর বলে, ওগো শুনছো, একটু আগে বাবা কল করেছিল। বাবা বলল তোমার জন্য নাকি একটা আস্ত খাসি কিনেছে, জামাইকে যত্ন করে খাসি জবাই করে খাওয়াবে। আমি বললাম তোমার শরীরটা ভালো না, তুমি যেতে পারবে না। আরে আরে কি বলছো? খাসি কিনেছে? এখনই রওনা হব, তুমি রেডি হয়ে নাও চট করে। না বাবা না, দরকার নেই। শুধু শুধু বাড়তি খরচ। আমি চাই না আমার স্বামীর কোনো বাড়তি খরচা হোক। কি বলছো এসব? বুড়ো মানুষ কষ্ট করে একটা জামাইয়ের জন্য খাসি কিনেছে? আমি খাবো না। এতটুকু জ্ঞান আমার মধ্যে আছে। তুমি কত বড় কিপটে আর লোভী সেটা তো আমি জানি। খাসির কথা শুনতে লাফিয়ে লাফিয়ে যেতে রাজি হয়েছে।
আমিও তোমাকে বোঝাবো কত থানে কত সাল। কি গো, যাচ্ছ দুদিনের জন্যে? এত বড় সুটকেস নিয়ে বাইরে বেরিয়ে এলেছে। এতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, মাত্র দুদিন থাকবো নাকি? আর তাই তো ভালো করে কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। তাই বলো, সবকিছু তাহলে ওই খাসির কারিশমা। হারুন এবং তার বউ রূপা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তারা এখন রাস্তায় হাঁটছিল। তা শ্বশুর বাড়ি যখন যাচ্ছ, তা কি নিয়ে যাবে? এতদিন পর জামাই, নিশ্চয়ই খালি হাতে যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও 100 টাকা। এক কাজ করো, দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে আসো, যাও। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন পর বাবা মায়ের জন্য তুমি বিস্কুট নিয়ে যাবে? কমপক্ষে কিছু মিষ্টি আর দই তো নাও। শোনো বউ, তোমার বাবা আমার বাবার মতোই। আমি কখনোই চাইবো না এই বয়সে তোমার বাবার পেটে অসুখ করুক, শারীরিক ক্ষতি হোক। আর তাই দই মিষ্টি নিব না আমি, বুঝলে তো? আমার বাবা যদি দই মিষ্টি খেয়ে মরেও যায়, তাহলেও তুমি দই মিষ্টি সাথে করে নিয়ে নাও। তোমাকে অত ভাবতে হবে না। তাও দেখি 500 টাকা দাও। তাছাড়া বাবা তোমার জন্যে আস্ত একটা খাসি কিনেছে। তা তুমি যদি বিস্কুট নিয়ে যাও, তবে কি মান সম্মান থাকবে? তারপর দেখা গেল খাসি আর জবাই হলো না, আর তোমার মাংস খাওয়াও হলো না। আরে না 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 না, এসব কথা মুখে এনো না। খাসি জবাই করবে না মানে কি? খাসি জবাই না করার কথা শুনে এইভাবে আতকে উঠলে? এত ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্যই যখন কিনেছে, খাসি জবাই হবে, আর তুমি মাংসও খেতে পারবে। চিন্তা করার কিছু নেই। এরপর তারা দুজন হাঁটতে লাগলো। আর সন্ধ্যের আগে হারুন তার বউ রূপাকে নিয়ে পৌঁছে গেল শ্বশুর বাড়ি। তা বাবা, আপনার শরীর কেমন আছে? আছি ভালোই। এই নিন আপনার জন্য মিষ্টি, সন্দেশ আর ফলমূলও আনতে চেয়েছিলাম। আপনি বয়স্ক মানুষ, আবার যদি আপনার শরীর খারাপ করে। তুমি যে আমার জন্য কষ্ট করে মিষ্টি নিয়েছো, এতেই আমি খুশি। তা বাবা, এই খাসিটা কোথায় আমার জন্য যে কিনেছেন? আছে বাবা, খাসিটাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, এখন রেস্ট নিচ্ছে। তা 2001 টাকা দাও তো। কেন কেন? 2000 টাকা কেন? ও মা, বাবা তোমার জন্য এত বড় খাসি কিনেছে, আর বাবা মাকে প্রণামী দিবে না? ভাবছি বাবা মায়ের জন্য কাপড় চোপড় কিনবো, আর তাই 2000 টাকা লাগবে। যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু আস্ত খাসিটা আবার বাজারে পাঠিয়ে দেব। এই নাও 2000 টাকা, তোমার ইচ্ছা মতো কেনাকাটা করো, যাও। আচ্ছা, ব্যাপারখানা কি বলুন তো? জামাই কিসের খাসির কথা বলছে? আর আপনিও তো বললেন খাসিকে ঘুম পাড়িয়ে রেখেছেন। কই, আপনি তো কোনো খাসি কেনেননি। ও তুমি বুঝবে না। বুঝবো না মানে? আমি কি কষি খুকি নাকি? আমাকে বুঝিয়ে বললেই তো বুঝবো। আরে বাবা, এসব কিছু হলো রূপার বুদ্ধি। ও আমাকে ফোন করে জানিয়েছে তোমার জামাইকে মিথ্যা কথা বলে শ্বশুর বাড়ি আনবে। খাসির কথা শুনলে তোমার জামাই শ্বশুর বাড়িতে আসার জন্য রাজি হবে। এমন মিথ্যে কথা বলা একদম উচিত নয়। মেয়ে যখন একবার মুখ ফুটে বলেই ফেলেছে, আপনি একটা খাসি কিনে আনুন না। বলি, তোমার মাথাটা পুরোপুরি গেছে। খাসি কিনে আনবো মানে? তুমি জানো একটা খাসির দাম কত? যত খুশি দাম হোক, তাতে কি? ওসব কোনো খাসি কেনার দরকার নেই। জামাই এসেছে, কোনো রকমে বিদায় করো। শখ কত আমার বাড়িতে জামাই ষষ্ঠী খাবে। বাবা রে বাবা। সি সি রূপা, তুই জামাইকে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? আরে বাবা, তুমি যেমন কিপটে, তোমার জামাই আরো কিপটে। তুমি এসব ভেবো না তো, আমি ঠিক সামলে নেব। না না, এইটা করা একদম উচিত হয়নি।
আমি তোর সাথে একমত নই। কেন মা, তোমার জামাই আমার সাথে যা করেছে সেটা বোধহয় ঠিক, তাই না? এই যে আমাকে বাপের বাড়ি আসতে দেয় না একটা বছর ধরে, শুধু পয়সা খরচা হবে বলে, সেটা কি অন্যায় নয়? তোর সাথে আমি কথায় পেরে উঠবো না, কিন্তু এইটুকু বলে দিচ্ছি, জামাই যখন এসেছে ওকে আমি খাসি না খাইয়ে বিদায় করব না। হারুন খুব আশা করে খেতে বসেছে খাসির মাংস দিয়ে ভাত খাবে বলে, কিন্তু সে খেতে বসে দেখে কোনো মাংস নেই। কি বউ, এত শখ করে শ্বশুর বাড়ি এলাম খাসির মাংস খেতে, মাংসই তো খেতে পাচ্ছি না। কিসের আবার মাংস? হ্যাঁ, আমার বাবা যখন তোমার বাড়িতে বেড়াতে যায় খাওয়াও তো পুঁটি মাছ। তার মানে এতক্ষণ আমার সাথে ফাইজলামি করেছ? কি আর করবো বলো, তুমি যদি ঠিকঠাক মতো আমার বাবাকে দেখতে আসতে তাহলে তো তোমার সাথে মিথ্যে কথা বলার প্রয়োজনই পড়তো না। এই শোধ আমি তুলব, তুমি দেখে নিও, এই শোধ আমি তুলব। তার পরের দিন সকালে হারুন একটা বড় রুই মাছ নিয়ে ঢুকলো তার শ্বশুর বাড়িতে এবং তার শ্বশুরকে ডেকে বলল, বাবা কোথায় গেলেন? দেখেন আপনার জন্য কি নিয়ে এসেছি। হে ঈশ্বর, এত বড় মাছ আমার জন্য নিয়ে এসেছো। আমার শরীরটা যেন কেমন করছে। এত বড় মাছ আমি আমার বাপের জন্মে কোনোদিনও দেখিনি। কি গো, বুঝতে পারলাম না, সেই লোক 1 কেজি পুঁটি মাছ কিনে না, সে কিনা এত টাকা দিয়ে এত বড় রুই মাছ কিনে এনেছে, তার রহস্যটা কি? কথায় কথায় এই রহস্য খোঁজা বাদ দাও তো। বাবা বয়স্ক মানুষ, তাই তার জন্য একটা রুই মাছ নিয়ে এসেছি। এটা নিয়ে কথা কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। এরপর সবাই যখন খেতে বসলো তখন হারুন বলল রুই মাছের মাথাটা তার শ্বশুরকে দিতে। বাবা, এই রুই মাছের মাথাটা কিন্তু আপনি খাবেন বাবা। কি বলছো জামাই? রুই মাছের মাথা খাবে তুমি? তুমি হচ্ছ জামাই, তোমাকে রেখে আমি মাছের মাথা কিভাবে খাবো? আরে বাবা, আপনাকে রেখে আমি মাছের মাথা খেতে পারি? আমি তো জীবনে কত মাছের মাথা খেয়েছি। আপনার বয়স হয়েছে, বাঁচবেনই বা আর কয়দিন, এই মাথাটা আপনিই খান। কি গো মোড়ল মশাই, কোথায় গেলেন? মোড়ল মশাই, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? সবে মাত্র জামাইয়ের মাছের মাথা দিয়ে খেতে বসেছি, আর তুই এসেই খাওয়াটা নষ্ট করবি নাকি? মাছের মাথা খাইবার ভালা কথা, আগে মাছের দামটা দেন। মাছের দাম মানে? আমি কি কোনোদিন তোর কাছ থেকে মাছ কিনেছি নাকি যে দাম দেব? আপনি কিনেন নাই, কিন্তু আপনার জামাই তো কিনছে। সকালবেলা আরদে গিয়া কইতাছে আপনি নাকি বড় একটা রুই মাছ দিতে বলছেন, আর তাই 5,000 টাকা দামের একটা মাছ কিনে নিয়ে আসছে। বলছে দাম দিয়া যাইব, এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো খবর নাই। কি বলছিস তুই? 5,000 টাকা? আমি জীবনে কোনোদিন 100 টাকার ওপরে মাছ কিনিনি, আর আমার জামাই কিনা 5,000 টাকার রুই মাছ কিনে এনেছে। হ্যাঁ, এইবার দামটা দিয়ে দেন, আমি চইলা যাই। কি কি জামাই, তুমি আমাকে এত বড় বাসটা কিভাবে দিলে? আপনি আর আপনার মেয়ে যেমন খাসির কথা বলে আমাকে মিথ্যা কথা বলে এখানে এনেছেন, আমাকে বড় একটা বাস দিয়েছিলেন না, আমি সেভাবেই দিলাম। তাই বলে এত বড় বাস? তুমি শ্বশুরের সাথে এত বড় অন্যায় করতে পারলে? আপনি আমার জন্য এত দাম দিয়ে খাসি কিনেছেন, আর আমি আপনার জন্য একটু দাম দিয়ে মাছ কিনবো না? তা কি কখনো হয় বাবা? হ্যাঁ,
তা কি কখনো হয়? মাত্র 5,000 টাকা। তোমার মতো বিচ্ছু জামাই যেন এই পৃথিবীতে আর কারো না হয়। আমি কোনোদিন কল্পনাও করিনি গো, তোমার হাড়ে হাড়ে এত বজ্জাতি, এত শয়তানি। এই শয়তানি আমি তোমার বাবা ও তোমার কাছ থেকে শিখেছি গো। এরপর শ্বশুর এবং হারুনের স্ত্রী তার ভুল বুঝতে পারত। তার পরের দিনই হাট থেকে বড় একটা খাসি কিনে এনে হারুনকে খাওয়ানো হলো।